মানুষ কখনোই সত্যের প্রতি তৃষ্ণার্ত ছিল না। তারা এমন সব সত্যের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় যা তাদের রুচি ও পছন্দের সঙ্গে মেলে না, এবং সত্যকে মেনে নেওয়ার চেয়ে মিষ্টি মিথ্যা দ্বারা প্রতারিত হওয়াকেই বেশি পছন্দ করে। যে কেউ তাদেরকে কল্পিত মিথ্যা দিয়ে সন্তুষ্ট করতে পারে, সে সহজেই তাদের উপর রাজত্ব করতে পারে। আর যে ব্যক্তি এই মিথ্যা ধ্বংস করার চেষ্টা করে, সে সবসময় তাদের আক্রমণের শিকার হয়। সুইজারল্যান্ডের প্রখ্যাত মনোবিজ্ঞানী কার্ল ইয়ং বলতেন, সভ্যতার জন্য সবচেয়ে বড় বিপদ কোনো প্রাকৃতিক দুর্যোগ বা মহামারী নয়। সবচেয়ে বড় বিপদ হলো মানুষের নিজের মনের সঙ্গে সমঝোতা করতে না পারা। প্রকৃতপক্ষে আমাদের সবচেয়ে বড় শত্রু আমরা নিজেরাই। তিনি তার ম্যান অ্যান্ড হিজ সিম্বলস বইতে লিখেছেন, মানুষই মানুষের জন্য নেকড়ে। এই বাক্যটি একটি তিক্ত সত্য যা ইতিহাসের পথ পরিক্রমায় সবসময় ঘটে এসেছে। আর আমাদের এই নেকড়েরূপী চরিত্রটি তখন আরও ভয়াবহ আকার ধারণ করে যখন সাধারণ মানুষের মধ্যে মানসিক ব্যাধি বা গোলযোগগুলো ছড়িয়ে পড়ে এবং তা সামাজিক নিয়মে পরিণত হয়। ইয়ং এই পরিস্থিতিকে বলতেন মানসিক মহামারী বা গণহিস্টেরিয়া। এটি এক ধরনের সমষ্টিগত উন্মাদনা যা সমাজের সকল মানুষকে গ্রাস করে। এই ভিডিওতে আমরা মানব ইতিহাসের অন্যতম অদ্ভুত এবং একই সঙ্গে অদৃশ্য মনস্তাত্ত্বিক এই ঘটনা নিয়ে আলোচনা করব। আমরা যেসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব তা হলো, গণ উন্মাদনা এবং এর পেছনের কারিগর কারা, কিভাবে একটি সমাজের লাখ লাখ মানুষ একই সঙ্গে এই সমষ্টিগত মানসিক রোগ বা সাইকোসিসে আক্রান্ত হতে পারে, দিনের আলোর মতো স্পষ্ট সত্যকে বিশ্বাস করতে অস্বীকার করে এবং সহজেই প্রতারিত হয়। ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, যাতে আমরা এই ফাঁদ থেকে মুক্ত হওয়ার বাস্তবসম্মত উপায়গুলো জানতে পারি যা আমাদের মন ও সমাজকে ঘিরে রেখেছে। আপনারা দেখছেন সাকসেস চ্যানেল, সঙ্গে রয়েছি আমি আবু মারজান। চলুন এখান থেকে শুরু করি। গণ উন্মাদনা কি এবং এটি কিভাবে ঘটে? গণ উন্মাদনা তখন ঘটে যখন একটি সমাজ বাস্তবতার সঙ্গে তার সংযোগ সম্পূর্ণ হারিয়ে ফেলে এবং অদ্ভুত সব বিভ্রমে ডুবে যায়। ইতিহাসের পাতায় অত্যন্ত ভয়াবহ রূপ নিয়ে এই ঘটনা বারবার ফিরে এসেছে। উদাহরণস্বরূপ 16 ও 17 শতকে ইউরোপের ডাইনি শিকারের সেই মর্মান্তিক ঘটনা উল্লেখ করা যায়। হাজার হাজার মানুষ, যাদের বেশিরভাগই ছিলেন নারী, কোনো অপরাধ না করা সত্ত্বেও নির্মমভাবে প্রাণ হারিয়েছিলেন কেবল এই কারণে যে পুরো সমাজ একটি গণ উন্মাদনায় ডুবে গিয়েছিল এবং বলির পাঠা খুঁজছিল। ফ্রান্সিস হিল তার ইলিউশন অব ডেভিল বইতে লিখেছেন, সুইজারল্যান্ডের কিছু গ্রামে এই উন্মাদনা থামার পর দেখা যায় সেখানে আর কোনো নারী বেঁচে নেই। ভালো খবর হলো, কার্ল ইয়ং তার দ্য সিম্বলিক লাইফ বইটিতে গণ উন্মাদনার এই বিষয়টি বিস্তারিতভাবে বিশ্লেষণ করেছেন। তিনি লিখেছেন, যখন গণ উন্মাদনা দেখা দেয় তখন মানুষ এমন সব কাজ করে যা একা থাকলে চিন্তা করারও সাহস পেত না, কিন্তু একটি উন্মাদ মানসিক গোষ্ঠীর অংশ হয়ে তারা নৃশংসতম অপরাধও ঘটিয়ে ফেলতে পারে। তবে আসল ট্র্যাজেডি বা বিপর্যয় হলো তারা নিজেরাই বুঝতে পারে না যে তারা উন্মাদনায় ভুগছে। ঠিক যেমন একজন পাগল তার নিজের উন্মাদনা বা মানসিক ভারসাম্যহীনতা বুঝতে পারে না, তেমনি উন্মাদনায় আক্রান্ত একটি সমাজও এ কথা উপলব্ধি করতে পারে না। কিন্তু কি কারণে একটি সমাজ গণ উন্মাদনার দিকে ধাবিত হয়? তার আগে আমাদের জানা দরকার আসলে কি কারণে একজন ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন বা উন্মাদ হয়ে পড়ে। মূলত সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক উপাদান যা একজন মানুষকে উন্মাদনার দিকে নিয়ে যেতে পারে তা হলো ভয় ও দুশ্চিন্তার প্রচণ্ড ঢেউ। ভয় এবং দুশ্চিন্তা যখন একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করে তখন মন আর তা সহ্য করতে পারে না এবং প্যানিক বা তীব্র আতঙ্কে ভোগে। এই পরিস্থিতিতে থাকা একজন মানুষের সামনে সাধারণত দুটি পথ খোলা থাকে। হয় সে সরাসরি তার ভয়ের মুখোমুখি হবে এবং তাকে পরাজিত করবে, যেটি সুস্থ পথ, অথবা সে বিভ্রম ও কাল্পনিক জগতে পালিয়ে যাবে, যা অনেকে অবচেতনভাবেই বেছে নেয় এবং এটি মানসিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। এখানে মন ভয় ও দুশ্চিন্তা থেকে বাঁচতে বাস্তবতা এবং বিভ্রমের মধ্যকার সীমারেখা অস্পষ্ট করে ফেলে এবং অবচেতনভাবেই নিজের জন্য একটি নতুন জগৎ তৈরি করে। অর্থাৎ মন যখন ভয়কে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন সে এমন একটি কাল্পনিক বাস্তবতা তৈরি করা পছন্দ করে যা সহ্য করা কিছুটা সহজ। এখন প্রশ্ন হলো, পুরো একটি সমাজের মানুষ কিভাবে গণ উন্মাদনায় আক্রান্ত হয়? উত্তরটি খুবই সহজ।
যদি একজন দুর্বল ও সংবেদনশীল ব্যক্তি ভয় ও আতঙ্কের মতো তীব্র নেতিবাচক অনুভূতির মুখোমুখি হয়, তবে সে তার মনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে এবং মনস্তাত্ত্বিক বিচ্ছিন্নতায় ভুগতে পারে। এবার কল্পনা করুন, সংবেদনশীল মানুষে ভরা একটি সমাজকে যদি বাস্তব কিংবা কাল্পনিক ও বানানো কোনো হুমকি দিয়ে আতঙ্কিত করে তোলা হয়, ফলাফল কি হবে? একটি গণ উন্মাদনা। গণ উন্মাদনার ঘটনা ইতিহাসে সবসময় ঘটেছে, তবে এটি জেনে রাখা আকর্ষণীয় যে 20 শতকে একনায়কতন্ত্র বা স্বৈরাচারী শাসন ব্যবস্থায় গণ উন্মাদনার আরও আধুনিক ও জটিল রূপ প্রকাশ পেয়েছে। অতীতে মানুষ যদি নিজের বিভ্রমের বশে বলির পাঠা খুঁজত, তবে স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় এই বিভ্রমগুলোকে সুপরিকল্পিতভাবে পরিচালনা করা হতো কেবল সমাজকে নিয়ন্ত্রণে রাখা এবং ক্ষমতা টিকিয়ে রাখার উদ্দেশ্যে। 20 শতকের অন্যতম প্রখ্যাত রাজনৈতিক তত্ত্ববিদ হান্না অ্যারেন্ট লিখেছেন, এ ধরনের সমাজ দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে: শাসক গোষ্ঠী যারা নিজেদের দেবতুল্য, নিখুঁত এবং সবার চেয়ে শ্রেষ্ঠ মনে করে, আর বাকি পুরো সমাজ নিয়ে গঠিত অনুগত জনগোষ্ঠী। এই মানুষগুলো নির্ভরশীল ও অসহায় প্রজায় পরিণত হয়, ঠিক এমন বাচ্চাদের মতো যারা তাদের অভিভাবক বা নেতা ছাড়া সম্পূর্ণ শক্তিহীন। কিন্তু সমস্যা হলো, ক্ষমতা যেখানেই পুঞ্জীভূত হয় তা স্বভাবতই দুর্নীতি ডেকে আনে। আর যখন একটি গোষ্ঠী অতিরিক্ত শক্তিশালী হয়ে ওঠে এবং অপরপক্ষ পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে, তখন সমাজ এক বিপজ্জনক পতনের দিকে এগিয়ে যায়। ইউস্ট মার্লু তার দ্য রাইপ অব দ্য মাইন্ড বইতে একটি ভীতিকর সত্য ব্যাখ্যা করেছেন: সমষ্টিগত আবেগকে ম্যানিপুলেট বা নিয়ন্ত্রণ করা। তিনি লিখেছেন, স্বৈরাচারী সরকারগুলো মেন্টিসাইড নামক এক বিপজ্জনক পদ্ধতির মাধ্যমে ঠিক এই কাজটি করে থাকে, যার অর্থ হলো মনোজগতে আক্রমণ বা মগজ ধোলাই। এই প্রক্রিয়ায় মানুষের মন ও আত্মাকে পদ্ধতিগতভাবে ধ্বংস করা হয়, যাতে তারা সম্পূর্ণ অনুগত ও নির্ভরশীল হয়ে পড়ে। তবে কিভাবে একটি সমাজের মানুষকে মগজ ধোলাইয়ের জন্য প্রস্তুত করা হয়? সবকিছুই শুরু হয় ভয়ের বীজ বপন করার মাধ্যমে। মানুষকে যখন আতঙ্ক ও উদ্বেগের মধ্যে রাখা হয়, তখন তাদেরকে বিভ্রম ও উন্মাদনামূলক বিশ্বাসের দিকে চালিত করা অনেক সহজ হয়ে যায়। কিন্তু কিভাবে? ইউস্ট মার্লু তার বইতে ব্যাখ্যা করেছেন, এই কাজটি করা হয় ভয়ের ঢেউ কৌশলের মাধ্যমে। এই পদ্ধতিতে ধাপে ধাপে সমাজে ভয় ছড়িয়ে দেওয়া হয়। প্রথম ধাপে ভয়ের একটি তীব্র ঢেউ তৈরি করা হয়। দ্বিতীয় ধাপে সাময়িক বা মিথ্যা একটি শান্তি দেওয়া হয়, যাতে মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। আর ঠিক তৃতীয় ধাপে মানুষ যখন মনে করে সব ঠিক হয়ে গেছে, তখন আগের চেয়েও শক্তিশালী এক ভয়ের ঢেউ তাদের উপর আছড়ে পড়ে। চতুর্থ ধাপে এই চক্রটি বারবার পুনরাবৃত্তি করা হয়, যতক্ষণ না সমাজ পুরোপুরি আত্মসমর্পণ করে। আর এর পাশাপাশি যা এই প্রক্রিয়াকে পূর্ণতা দেয় তা হলো অপপ্রচার বা প্রোপাগান্ডা এবং ভুল তথ্য। সরকারের অনুগত গণমাধ্যমগুলো পরস্পর বিরোধী রিপোর্ট, অর্থহীন তথ্য এবং এমনকি স্পষ্ট মিথ্যার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে তোলে। কারণ মানুষ যত বেশি বিভ্রান্ত হবে, সংকটকে যুক্তি দিয়ে বিশ্লেষণ করার ক্ষমতা তাদের তত কমে যাবে এবং ভীতিকে সুস্থ উপায়ে মোকাবেলা করতে পারবে না। ভুল তথ্য ও বৈপরীত্যের চাপে মানুষের মন যখন ভেঙে পড়ে, তখন তারা স্বৈরশাসকদের দেওয়া মিথ্যার কাছে সহজেই নতি স্বীকার করে। ইউস্ট মার্লু এই বইটিতে লিখেছেন, আধুনিক প্রযুক্তি মানুষকে এমন বানিয়ে ফেলেছে যে তারা আর বিশ্বকে নিয়ে প্রশ্ন তোলে না। তারা আর কখনোই জানতে চায় না যে বাস্তবে কী ঘটছে, কারণ মোবাইল ও টেলিভিশনের পর্দা সবসময় তাদের সামনে তৈরি করা উত্তর পরিবেশন করে যাচ্ছে। আর স্বৈরাচারী সরকারগুলোর দেওয়া শেষ আঘাতটি হলো মুক্তির উপায় বাতলে দেওয়া। মানুষকে আতঙ্ক ও হতাশার চক্রে আটকে ফেলার পর সরকার এবার এক প্রলোভনীয় প্রস্তাব দেয়: পুরনো শৃঙ্খলা বা নিয়মে ফিরে যাওয়ার একটি পথ। তবে তার মূল্য অনেক চড়া। মানুষকে তাদের স্বাধীনতা বিসর্জন দিতে হয় এবং জীবনের নিয়ন্ত্রণ শাসক গোষ্ঠীর হাতে তুলে দিতে হয়। একজন স্বাধীন ও সচেতন মানুষ থেকে তাকে পরিণত হতে হয় অনুগত ও আজ্ঞাবহ প্রজায়। আর ঠিক এখানেই মানুষ আতঙ্ক থেকে বাঁচতে অবচেতনভাবেই স্বৈরাচারী উন্মাদনার কাছে আত্মসমর্পণ করে। এই পদ্ধতির ফলাফল হলো যুক্তি, বুদ্ধি ও মানবতা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় এবং তার জায়গা করে নেয় সমাজে স্থায়ী ভয় ও বিভ্রম। একটি কাল্পনিক শত্রু যা সবসময় বিদ্যমান থাকে এবং মানুষের মনে সবসময় ঢুকিয়ে দেওয়া হয় যে সেই শত্রু আমাদের মাঝেই আছে। ধরুন, শত্রু হিসেবে সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদকে তুলে ধরা হয়। এরপর ভয় মানুষকে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেয়।
যে কেউ ভিন্নভাবে চিন্তা করার সাহস করবে তাকে হুমকির চোখে দেখা হয়। এই খেলায় কেবল দুটি চরিত্র থাকে, হয় আপনাকে শিকারী হতে হবে অথবা অপরাধী। আর এটি সেই মুহূর্ত যখন স্বৈরাচারী উন্মাদনা তার চূড়ান্ত শীর্ষে পৌঁছায়। কিন্তু যে কোনো স্বাধীনচেতা ও বিজ্ঞ মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হতে পারে, স্বৈরাচারী শাসনের মাধ্যমে তৈরি এই গণ উন্মাদনার কি কোনো চিকিৎসা বা প্রতিকার আছে? সত্যি কথা বলতে কি, কেউ নিশ্চিত করে বলতে পারবে না যে একটি অসুস্থ সমাজকে পুরোপুরি সুস্থ করা সম্ভব কিনা। তবে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। সমাজকে বিভ্রম ও উন্মাদনা থেকে বের করে আনতে বিভিন্ন মানুষকে ভিন্ন ভিন্ন পথ ধরে এগোতে হবে। প্রথম পদক্ষেপটি কি? কার্ল ইয়ং বিশ্বাস করেন, বিশ্বকে উন্মাদনা থেকে রক্ষা করার সূচনা হয় আমাদের নিজেদের ভেতর থেকে। আমাদের প্রথমে নিজেদের মনকে বিশৃঙ্খলা ও উন্মাদনা থেকে মুক্ত করতে হবে এবং এমনভাবে বাঁচতে হবে যা অন্যদের অনুপ্রাণিত করে। ইয়ং তার সিভিলাইজেশন ইন ট্রানজিশন বইতে লিখেছেন, মানুষ এমনি এমনি এই যুগে একজন জাগ্রত কণ্ঠস্বর ও মুক্তিকামী ত্রাণকর্তার জন্য ব্যাকুল হয় না। এমন কেউ যে নিজেকে এই গণ উন্মাদনার থাবা থেকে মুক্ত করতে পারবে, নিজের আত্মাকে রক্ষা করবে এবং অন্যদের জন্য আশার আলো হয়ে উঠবে। কিন্তু এর পরের পদক্ষেপ কি? ব্যঙ্গ বা রসে ভরা অস্ত্রের ব্যবহার। ইউস্ট মার্লু তার বইতে লিখেছেন, স্বৈরাচারী শাসকেরা অত্যন্ত গম্ভীর ও অহংকারী হয় এবং সাধারণত তাদের মধ্যে কোনো রসবোধ বা হিউমার থাকে না। তাই তাদের অকার্যকর বা দেউলিয়া প্রমাণের সেরা উপায় হলো ব্যঙ্গাত্মক ভাষা ও কটাক্ষ দিয়ে তাদের চ্যালেঞ্জ করা। আরেকটি উপায় হলো সমাজের ভেতরেই সমান্তরাল কিছু কাঠামো তৈরি করা, অর্থাৎ এমন সব ব্যবস্থা, ব্যবসা, প্রতিষ্ঠান, প্রযুক্তি বা সৃজনশীল উদ্যোগ গড়ে তোলা যা একটি স্বৈরাচারী সমাজের ভেতরেই থাকবে কিন্তু নৈতিকভাবে সেই সিস্টেমের সম্পূর্ণ বাইরে অবস্থান করবে। স্বৈরশাসকদের বিরুদ্ধে লড়াইয়ে এই ধরনের স্বাধীন কাঠামোর প্রভাব প্রত্যক্ষ রাজনৈতিক কর্মকাণ্ডের চেয়েও অনেক বেশি। স্বৈরাচারী সিস্টেমগুলো আন্দোলন বা প্রতিবাদ দমন করতে পারে, কিন্তু এই সমান্তরাল জগতের সঙ্গে যুদ্ধ করতে পারে না। যদি এ ধরনের কাঠামোর সংখ্যা বেড়ে যায়, তবে ধীরে ধীরে একটি দ্বিতীয় সংস্কৃতি বা সমান্তরাল সমাজ গড়ে ওঠে। এই সমান্তরাল সমাজটি স্বৈরাচারী জগতের মাঝে দাঁড়িয়ে স্বাধীনতা ও যুক্তিবাদিতার এক নিরাপদ আশ্রয়স্থল হতে পারে। তো বন্ধুরা, আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা যদি এ ধরনের বিষয়বস্তু পছন্দ করেন তবে কমেন্ট বক্সে আপনার মতামত জানান, যাতে আমরা একটি আলাদা প্লেলিস্ট তৈরি করে এই ধরনের আরও ভিডিও আপনাদের উপহার দিতে পারি। ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। মনে রাখবেন, আপনি আপনার অবচেতন মনের ওপর যত বেশি সচেতনতার আলো ফেলবেন, এটি আপনাকে তত কম নিয়ন্ত্রণ করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।